প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমরা পরিমাণগত রসায়নের প্লেলিস্টটা তৈরি করে ফেলছি। আর আমার চ্যানেলে গেলেই তোমরা প্লেলিস্টটা পেয়ে যাবা। প্লেলিস্টের ভেতরে গেলেই পরিমাণগত রসায়নের পুরো ভার্সিটি প্রিপারেশনের জন্য যে ক্লাসগুলো দরকার আমি মোটামুটি সবগুলো আপলোড করছি। তারপর আরো কিছু আপলোড করব। তোমরা যদি প্লেলিস্টে চলে যাও তাহলেই পাবা। আর আজকে থেকে শুরু করতেছি অর্গানিক কেমিস্ট্রির নতুন প্লেলিস্ট, এবং এটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রির প্রথম ক্লাস। তো আমি প্রথম ক্লাসটা একদম বিক্রিয়া দ্বারা শুরু করব। কেন বিক্রিয়া দ্বারা শুরু করব? কারণ হচ্ছে আমাদের প্রথম দিকে যেগুলো আছে, সূচনা, নামকরণ, তারপরে তোমার হচ্ছে সমানতা, এই যে টপিকগুলো আছে এই টপিকগুলো কিন্তু আমরা পড়ে ফেলছি, রাইট? আমাদের ম্যাক্সিমামেরই বিক্রিয়া নিয়ে প্রবলেম, এটা সবাই আমরা আমি প্রায় কোশ্চেন পাই যে ভাই বিক্রিয়া পড়ান, অর্গানিক কেমিস্ট্রি পড়ান, বিক্রিয়ার কোনো শর্ট ট্রিক্স আছে কিনা, বা বিক্রিয়াগুলো কিভাবে মনে রাখবো, এই টাইপের কোশ্চেন পাই। সেই জন্য আমি কি করলাম, আমি আগে থেকে মানে একদম শুরু থেকে একদম বিক্রিয়া পড়াবো। শুধু যে সকল বিক্রিয়া ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, জগন্নাথ এইসব বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ সেই সব বিক্রিয়াগুলাই পড়াবো, এবং পাশাপাশি এগুলো ইঞ্জিনিয়ারিং এও কাজে লাগবে, গুচ্ছ ইঞ্জিনিয়ারিং এও এটা কাজে লাগবে আমার বিশ্বাস। তো যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দাও, একটা সাবস্ক্রাইব করে ফেলো। আর যদি তুমি পুরাতন হয়ে থাকো তাহলে ইউ আর মোস্ট ওয়েলকাম। আচ্ছা, তো আমরা আজকে পড়বো অ্যালকেনের বিক্রিয়া। ফার্স্ট অফ অল আমরা নামধারী বিক্রিয়া থেকে শুরু করব, ঠিক আছে? আমরা ফার্স্ট অফ অল নামধারী বিক্রিয়া থেকে শুরু করব, কারণ নামধারী বিক্রিয়াগুলো কিন্তু ভর্তি পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। তো অ্যালকেন থেকেই আমি শুরু করতে যাচ্ছি। তো অ্যালকেনের ভিতরে টোটাল 4টা নামধারী বিক্রিয়া আছে। কি? উডস বিক্রিয়া, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, ক্লিমেনসন বিজারণ, ফিশার ক্রস পদ্ধতি। এটা হচ্ছে হাজারিডা স্যারের বই অনুসারে। হ্যাঁ, তো আমাদের তো বেসিক্যালি 4টা বিক্রিয়া হলেই হয়, কারণ এই 4টা বিক্রিয়া ম্যাক্সিমাম বইতে দেওয়া আছে। তো আমরা এই 4টা বিক্রিয়া এই ক্লাসে খুব সুন্দর মতো জানবো। সো আশা করি পুরো ক্লাসটা দেখবা ধৈর্য সহকারে, ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবা। আর ক্লাসটা যদি ভালো লাগে তাহলে বললাম তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব নিজের বন্ধুদেরকে একটু জানাও। ওকে, আচ্ছা। তো এখন অ্যালকেন আমরা আজকে পড়বো অ্যালকেন সম্পর্কিত নামধারী বিক্রিয়াগুলো। তো অ্যালকেনের সংকেত, সাধারণ সংকেত কিন্তু আমরা সবাই জানি CnH2n+2, আর এটাকেই আমরা R সিঙ্গেল বন্ড H বলতে পারি। ফর এক্সাম্পল, মনে করো এখানে যে N, এই N দ্বারা বোঝাচ্ছে কার্বন সংখ্যা। N দ্বারা কি বোঝায়? কার্বন সংখ্যা, রাইট? আচ্ছা, এখন N এর ভ্যালু N ইকুয়াল টু যদি মনে করো 4 হয়, তাহলে দেখো তো যৌগটা কি দাঁড়ায়? C4H2 × 4 + 2, আলটিমেটলি দাঁড়াচ্ছে কি C4H8 + 2, দ্যাট মিন্স C4H10, এবং এই যৌগটার নাম হচ্ছে বিউটেন। এখন এই যৌগটাকে আমি একটু অন্যভাবে লিখতে পারি। কিভাবে দেখো তো? C4H9 সিঙ্গেল বন্ড H, এভাবে লিখতে পারি। তো এই যে এইটুকু দেখতেছো না, এইটুকু একটা অ্যালকাইল মূলক। এটা কি মূলক? একটা অ্যালকাইল মূলক। কারণ কি, আমরা কি জানি অ্যালকাইল মূলকের সংকেতটা আমরা কি জানি? CnH2n+1। দেখো এই সংকেতটা এই সাধারণ সংকেতের সঙ্গে মিলে যায়, এর জন্য এইটুকুর পরিবর্তে আমরা বলতে পারি আর। কারণ অ্যালকাইল মূলককে আমরা কি দ্বারা প্রকাশ করি? আর দ্বারা প্রকাশ করি, রাইট? তাহলে এটাকে আমরা আর সিঙ্গেল বন্ড H ও বলতে পারি। আশা করি এটুকু বুঝতে পারছো যে অ্যালকেনকে আমরা CnH2n+2 অথবা আর সিঙ্গেল বন্ড H এভাবেও প্রকাশ করতে পারি। কেন পারি সেটা একটু দেখাই দিলাম। তো এখন আমাদের এই যে 4টা বিক্রিয়া আছে, এই 4টা বিক্রিয়াতে অ্যালকেন উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? অ্যালকেন উৎপন্ন হয়। বাই দ্য ওয়ে, অ্যালকেন রাসায়নিকভাবে খুবই নিষ্ক্রিয়, এজন্য অ্যালকেনকে প্যারাফিন বলা হয়। কি বলা হয়? প্যারাফিন বলা হয়। আই হোপ তোমরা মোটামুটি সবাই এগুলো জানো। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমি উডস বিক্রিয়াতে চলে যাব। উডস বিক্রিয়াটা অনেক অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, অনেক অনেক ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল উডস রিঅ্যাকশন, এবং ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে, তাহলে আরো একটা মজার জিনিস জানতে পারবে। ওকে, উডস রিঅ্যাকশন। তো ফার্স্ট অফ অল আমি কি লিখবো? আমি লিখবো মডেল রিঅ্যাকশন, অর্থাৎ উডস রিঅ্যাকশনের একটা মডেল রিঅ্যাকশন আছে, সেই মডেল রিঅ্যাকশনটা লিখবো, দেন একটা রিঅ্যাকশন দেখাবো। তো মনে রাখবা উডস বিক্রিয়ায় বিক্রিয়ক হচ্ছে তোমার আর সিঙ্গেল বন্ড X, যাকে আমরা ভালোবেসে বলি অ্যালকাইল হ্যালাইড। এটাকে আমরা কি বলি? অ্যালকাইল হ্যালাইড। এর আরেকটা নাম হচ্ছে হ্যালো অ্যালকেন, যেটাই বলো না কেন দুইটাই হবে। আরেকটা নাম হচ্ছে কি? হ্যালো অ্যালকেন, রাইট? আচ্ছা, তাহলে উডস বিক্রিয়ায় আর সিঙ্গেল বন্ড X তার সঙ্গে যুক্ত করতে হবে ধাতব সোডিয়াম। ওকে, এটা কি লিখলাম? ধাতব সোডিয়াম। যদি মনে করো যে প্লাস থাকতো তাহলে এটা হচ্ছে সোডিয়াম আয়ন, যদি তোমার হচ্ছে গিয়া NaCl হয়ে থাকতো তাহলে এটা কিন্তু একটা লবণ বা দ্রবণ। শুধুমাত্র সোডিয়াম মানে কি? ধাতব সোডিয়াম, ধাতব সোডিয়াম। তাহলে উডস বিক্রিয়াতে আমাদের কি যুক্ত করতে হবে? অ্যালকাইল হ্যালাইডের সঙ্গে ধাতব সোডিয়াম যুক্ত করতে হবে।
এখন এই বিক্রিয়ার সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকটা আছে সেটা হচ্ছে এই বিক্রিয়ার প্রভাবক। তোমরা সবাই জানো যে প্রত্যেকটা বিক্রিয়াতে একটা না একটা প্রভাবক লাগেই, সেটা লোহা হতে পারে, কপার হতে পারে, কোবাল্ট হতে পারে, নিকেল হতে পারে। তো এই বিক্রিয়ার একটা প্রভাবক মাস্ট থাকবে। তো এই প্রভাবকটাই বেশি ইম্পর্টেন্ট। এই প্রভাবকটার নাম হচ্ছে তোমার ড্রাই ইথার, যাকে আমরা বাংলায় বলি শুষ্ক ইথার। ইথারের সংকেতটা কি দেখো তো? ইথারের সংকেতটা হচ্ছে আর ও আর, অর্থাৎ দুইটা অ্যালকাইল মূলক একটা অক্সিজেন দ্বারা যুক্ত থাকবে। তাহলে একটা এক্সাম্পল দেখাই। এক্সাম্পলটা হচ্ছে CH3, এটা একটা অ্যালকাইল মূলক ও সিঙ্গেল বন্ড CH3। ওকে, তাহলে এটার নামটা কি হবে? দেখো এই একটা মিথাইল মূলক, এই একটা মিথাইল মূলক, তাহলে দুইটা মিথাইল মূলক আছে, তাহলে নামটা হচ্ছে ডাইমিথাইল ইথার। ওকে, তাহলে আমরা অ্যালকাইল হ্যালাইডের সঙ্গে সোডিয়াম ধাতু যুক্ত করব, প্রভাবক হিসেবে দেব ড্রাই ইথার বা শুষ্ক ইথার। তাহলে উৎপন্ন হবে তোমার আর সিঙ্গেল বন্ড আর প্লাস NaX। ওকে, তো কিভাবে হয় দেখো। সোডিয়াম একটা তীব্র তড়িৎ ধনাত্মক মৌল, আমরা সবাই জানি যে সোডিয়াম কখনো কি হয় না, ঋণাত্মক হয় না। আর ক্লোরিন কিন্তু একটা তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল। তো স্বাভাবিকভাবে এই X এবং Na অর্থাৎ হ্যালোজেন মূলক, এই হ্যালোজেন মূলক দ্বারা কি কি হতে পারে? ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই হ্যালোজেন মূলকগুলো খুব সহজেই একটা তড়িৎ ধনাত্মক মৌলের সঙ্গে যুক্ত হবে, সোডিয়ামের সঙ্গে যুক্ত হবে। তাহলে উৎপন্ন হবে কি? সোডিয়াম হ্যালাইড। এরপর বাকি থাকলো কি? আর। এই আর অর্থাৎ অ্যালকাইল মূলকের সঙ্গে যুক্ত হয়ে উৎপন্ন করবে আর সিঙ্গেল বন্ড আর, যেটাকে আমরা বলি অ্যালকেন। কিভাবে এটা অ্যালকেন হয় দেখো, একটা এক্সাম্পল দেখাই। আর দ্বারা কি বোঝায়? অ্যালকাইল মূলক বোঝায়। আর দ্বারা কি বোঝায়? অ্যালকাইল মূলক। তাহলে CH3 এটা একটা অ্যালকাইল মূলক, তাই না? CH3 এটা একটা অ্যালকাইল মূলক না? এটার নামটা কি? মিথাইল, তাই না? তাহলে দেখো তো, আমরা দুইটা মিথাইল যদি পাশাপাশি লিখি, আমরা দুইটা মিথাইল পাশাপাশি লিখলাম, তাই নাকি? এটা একটা অ্যালকেন হলো না? এই অ্যালকেনের নাম কি? ইথেন। ওকে, আবার CH3 CH2 এটা একটা অ্যালকেন মূলক, এটার নাম হচ্ছে ইথাইল। এটার নামটা কি? ইথাইল। এটার সঙ্গে মনে করো আমরা CH3 যুক্ত করলাম, একটা CH3 অর্থাৎ মিথাইল মূলক যুক্ত করলাম। তাহলে এইটা একটা আর মূলক, এই একটা আর মূলক, দুইটা আর মূলক আমরা যুক্ত করছি। তাহলে দেখো তো CH3 CH2 CH3, এখানে সবগুলো বন্ধন আমি দেখতে পাচ্ছি সিঙ্গেল বন্ধন। অর্থাৎ এটা যদি আমি আরো সংক্ষেপে করে আণবিক সংকেতটা লিখি, তাহলে আসতেছে C3H8, যেটা একটা CnH2n+2a, এই সংকেতটা মেনে চলে। অর্থাৎ এটা একটা কি? অ্যালকেন। তাহলে আমরা বলতে পারি আর সিঙ্গেল বন্ড আর, এটাও একটা কিসের সংকেত? অ্যালকেনের সংকেত। তাহলে আমরা আর কি পেলাম? আর সিঙ্গেল বন্ড আর। তাহলে দেখো, এখন যদি এখানে দুইটা আর থাকে, তাহলে এই পাশে কত হবে? 2R। এখানে আসবে 2 আর এখানে একটা 2 আসে বিক্রিয়া সমতা করার জন্য। তাহলে মনে রাখবো যে অ্যালকাইল হ্যালাইডের সঙ্গে ধাতব সোডিয়াম যুক্ত করলে উৎপন্ন হবে কি? অ্যালকেন এবং সোডিয়াম হ্যালাইড। ওকে, তো আমরা একটা এক্সাম্পলে চলে যাই। ধরো আমার কাছে আছে CH3 CH2Cl, তার সঙ্গে আমরা ধাতব সোডিয়াম যুক্ত করতেছি। তো আমার যখনই এই প্রশ্নটা বলবে যে ইথাইল ক্লোরাইড, এই যৌগটার নাম ইথাইল ক্লোরাইড, কিভাবে ইথাইল ক্লোরাইড হলো? কারণ এখানে কার্বন আছে কয়টা? দুইটা। কার্বন দুই থাকলে আমরা কি বলি? ইথ। যেহেতু এটা একটা অ্যালকাইল মূলক, তার নাম হচ্ছে ইথাইল। আর ক্লোরিনকে আমরা ভালোবেসে বলবো ক্লোরাইড, তাই না? তাহলে ইথাইল ক্লোরাইডের সঙ্গে আমরা কি যুক্ত করতেছি? ধাতব সোডিয়াম যুক্ত করতেছি। তাহলে কি হবে? এই যে ক্লোরিনকে কেড়ে নেবে কে? সোডিয়াম। তাহলে সোডিয়াম যদি ক্লোরিনকে কেড়ে নেয়, তাহলে উৎপন্ন হবে সোডিয়াম ক্লোরাইড। এরপরে এই যে ইথাইল ক্লোরাইড, ইথাইল মূলকটা আছে, এই যে ইথাইল মূলকটা আছে, নিজেরা কি করবে? যুক্ত হবে। অর্থাৎ CH3 CH2, তার সঙ্গে যুক্ত হবে CH2 CH3। তাহলে এই যৌগটা কি দাঁড়াইলো? C4H10, অর্থাৎ বিউটেন উৎপন্ন হলো। আমরা আরো একটা এক্সাম্পল দেখে আসি। ধৈর্য ধরো, ধৈর্য সহকারে ক্লাসটা করো। ইনশাআল্লাহ উডস বিক্রিয়ার অনেক কিছুই শিখতে পারবে, যেগুলা আগে কখনো দেখো নাই। সো একটু ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, আচ্ছা, এবার খেয়াল করো। ধরো আমার কাছে আরেকটা যৌগ আছে, ধরো CH3 CH2 CH2 Cl, ধরো এরকম ভাবে একটা যৌগ আছে, তার সঙ্গে আমরা ধাতব সোডিয়াম যুক্ত করতেছি। তো এখন এই যৌগটা কি যৌগ আসলে? দেখো এই যে CH2 এই যে ব্র্যাকেটে দেওয়া আছে, আসলে এটা পাশাপাশি আছে। এই CH2 ঠিক আছে, এই দুটো পাশাপাশি আছে, এই জন্য সংক্ষেপ করার জন্য হোল টু দেওয়া হয়েছে।
CH2Cl। তাহলে দেখো তো এটার নামটা কি দাঁড়ালো, 1 2 3 4, 4 কার্বন বিশিষ্ট, তাহলে বিউটাইল। আর এটা কি ক্লোরিন, তার মানে ক্লোরাইড। তাহলে বিউটাইল ক্লোরাইডের সঙ্গে আমাদের কাকে যুক্ত করতে হবে, ধাতব সোডিয়ামকে যুক্ত করবো আমরা। তাহলে ধাতব সোডিয়াম যখন যুক্ত হবে তাহলে ক্লোরিন কি করবে, সোডিয়ামের সঙ্গে যুক্ত হবে, রাইট। প্রভাবক হিসেবে কাকে থাকবে এখানে, ড্রাই ইথার বা শুষ্ক ইথার। এখন ড্রাই ইথার বা শুষ্ক ইথার বলতে কিভাবে নিতে পারি আমরা, সেটাকে আমরা CH3O CH3 বলতে পারি। CH3O CH3 এর নামটা কি ছিল, এর নাম ছিল ডাইইথাইল ইথার। তাহলে আলটিমেটলি কি উৎপন্ন হবে দেখো তো, আলটিমেটলি উৎপন্ন হচ্ছে তোমার এইখানে যা থাকবে, এই টোটালটা তো আর মূলক, তাই না, এই টোটালটা কি মূলক, আর মূলক। তাহলে এই আর মূলক কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। কিসে চেঞ্জ হয়ে যাবে, 2R, অর্থাৎ আর সিঙ্গেল বন্ড আর সিঙ্গেল বন্ড আর এ পরিণত হবে। তাহলে আর সিঙ্গেল বন্ড আর যদি পরিণত হয়, এখানে 4টা আছে, তাহলে হয়ে যাবে কয়টা, 8টা। অর্থাৎ এটাকে আমি সংক্ষেপে লিখতে পারি CH18, যার বাংলা নাম বা ইংরেজি নাম হচ্ছে অকটেন প্লাস উৎপন্ন হবে সোডিয়াম ক্লোরাইড। তাহলে প্রশ্ন যদি করে যে বিউটাইল ক্লোরাইডের সঙ্গে ধাতব সোডিয়াম শুষ্ক ইথারের উপস্থিতিতে যুক্ত করলে কি উৎপন্ন হবে, তখনই আমরা বুঝে যাবো যে বিক্রিয়াটা কোথা থেকে আসছে, মানে প্রশ্নটা হচ্ছে উডস রিঅ্যাকশন থেকে। আমি আবারও বলতেছি, যখনই আমাকে এখানে একটা অ্যালকাইল হ্যালাইড বলবে, তার সঙ্গে ধাতব সোডিয়াম শুষ্ক ইথারের উপস্থিতিতে যখনই আমি যুক্ত করব, তখনই কি উৎপন্ন হবে, অ্যালকেন উৎপন্ন হবে। আর যখনই এই টাইপের প্রশ্ন জিজ্ঞেস করবে, তখন আমাকে মাথায় রাখতে হবে যেটা কোন জায়গা থেকে আসছে, অ্যালকাইল হ্যালাইড এবং ধাতব সোডিয়ামের নাম শুনলে আমাকে বুঝতে হবে বিক্রিয়াটা কি, উডস বিক্রিয়া। উডস বিক্রিয়া কি উৎপন্ন হয়, অ্যালকেন উৎপন্ন হয়। আর অ্যালকেনের সংখ্যা কি হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। অর্থাৎ দেখো এখানে 4টা কার্বন ছিল, এই 4টা কার্বন এখানে কত হয়ে গেছে, 8টা কার্বন হয়ে গেছে। এর আগে যে বিক্রিয়াটা দেখছিলাম সেই বিক্রিয়াতে ছিল 2টা কার্বন কয়টা হয়ে গেছে, 4টা হয়ে গেছে। তাহলে আমরা দেখতেছি কার্বন সংখ্যা দ্বিগুণ হারে বৃদ্ধি পায়। তাহলে আমি বলতে পারি যেহেতু উডস বিক্রিয়াতে, আমি আবারও বলতেছি, যেহেতু উডস বিক্রিয়াতে কার্বন সংখ্যা বৃদ্ধি পায়, কি হয়, কার্বন সংখ্যা বৃদ্ধি পায়, এই জন্য উডস বিক্রিয়াকে বলা হয় আরোহ পদ্ধতি। ওকে, তাহলে কি বললাম, উডস বিক্রিয়াকে বলা হয় কি, আরোহ পদ্ধতি। আরোহ মানে কি বলতে পারো, একটু চিন্তা করো তো। আরোহ মানে কি, উপরে ওঠা, আর অবরোহ মানে কি, নিচে যাওয়া, তাই না। তাহলে আরোহ পদ্ধতি মানে কার্বন সংখ্যা কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, এই জন্য নামটা কি আসছে, আরোহ পদ্ধতি। যাই হোক, আশা করি এটুকু বুঝতে পারছো। তার মানে এখন তোমাকে যদি কোশ্চেন করি যে ভাইয়া ধরো যে আছে C5H13Cl ব্রোমিন, অর্থাৎ পেন্টাইল ব্রোমাইড, তার সঙ্গে আমি ধাতব সোডিয়াম যুক্ত করলাম, তাহলে কি উৎপন্ন হবে, তখন তুমি দেখতে পাচ্ছ যে এখানে তুমি দেখতে পাচ্ছ অ্যালকাইল হ্যালাইডের সঙ্গে আমরা ধাতব সোডিয়াম যুক্ত করতেছি, তার মানে উৎপন্ন হবে এখানে অ্যালকেন আছে, অ্যালকেনের সঙ্গে হবে C10H26, অর্থাৎ এখানে যেটা থাকবে সেটা আমরা কি করে দেবো, দ্বিগুণ করে দেবো, দ্বিগুণ করে দেবো। এটাই তাহলে আমাদের কি প্রধান উৎপাদ, তাই না, রাইট। তাহলে দেখো প্রত্যেকটা জায়গাতে এখানে 8টা কার্বন বিশিষ্ট অ্যালকেন উৎপন্ন হয়েছে, এর আগে 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন উৎপন্ন হয়েছে, এখন উৎপন্ন হচ্ছে 10 কার্বন বিশিষ্ট অ্যালকেন। তাহলে আমি যখনই উডস বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন উৎপন্ন করতে যাচ্ছি, অ্যালকেনের সংখ্যাটা মানে অ্যালকেনের কার্বন সংখ্যা জোর হচ্ছে না বিজোড় হচ্ছে, সবসময় দেখতে পাচ্ছি জোর হচ্ছে। এখন তুমি কোশ্চেন করতে পারো যে ভাইয়া কার্বন সংখ্যা কি কখনো বিজোড় হবে না, অসম্ভব কিছু না, অবশ্যই বিজোড় হওয়া সম্ভব। এখন আমি সেটাই দেখাবো। এই জিনিসটা আমাদের হাজারি স্যারের বইতে নেই, এটা আমাদের কবির স্যারের বইতে খুব সুন্দর করে দেওয়া আছে। আমি এখন সেই জিনিসটাই তোমাদেরকে এক্সপ্লেইন করার চেষ্টা করবো। হ্যাঁ, আচ্ছা, আমাদের রাবির জন্য, রাবি এবং গুচ্ছের জন্য আমাদের একটা ব্যাচ আছে, সেই ব্যাচে তোমরা ভর্তি হতে চাইলে নিচে ডেসক্রিপশন বক্সে চলে যাও। ইনশাআল্লাহ রাবির জন্য 100% ইফেক্টিভ ব্যাচ হবে, আমি কথা দিচ্ছি। কারণ এই ব্যাচে তুমি যদি ভর্তি হও, আমাদের ফুল রাবিয়া, সবাই রাবিয়ানদের মাধ্যমে তুমি হচ্ছে সাপোর্টটা পাবে। কোর্স ফি মাত্র 3,000 টাকা। আর ঈদের আগে যদি কেউ ভর্তি হও তাহলে 500 টাকা ছাড় আছে, অর্থাৎ 2500 টাকায় 5টা সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, আইসিটি ফুল কোর্স করানো হবে। এবং গুচ্ছের পরে আবার গুচ্ছের জন্য মানে রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার পরে গুচ্ছের জন্য আবার স্পেশাল ক্লাস নেওয়া হবে। ওকে, যাই হোক, পুরো ডিটেলসটা তোমরা ডেসক্রিপশন বক্সে দেখে আসো, আমরা সামনে আগাই। আমি কি বলছিলাম যে উডস বিক্রিয়ার মাধ্যমে 3 কার্বন বিশিষ্ট বা বিজোড়, উডস বিক্রিয়ার মাধ্যমে বিজোড় অ্যালকেন পাওয়া সম্ভব কিনা, উডস বিক্রিয়ায় বিজোড় অ্যালকেন পাওয়া যায় কিনা। হ্যাঁ, যায়, উডস বিক্রিয়ায় বিজোড় অ্যালকেন পাওয়া যায়। তো আমরা মডেল এক্সাম্পলটা দেখি। আর সিঙ্গেল বন্ড এক্স, অ্যালকাইল হ্যালাইড, তার সঙ্গে যুক্ত করবো অ্যালকাইল হ্যালাইড, তার সঙ্গে যুক্ত করবো
ধাতব সোডিয়াম। তবে এখানে একটু পার্থক্য করে দিলাম, একটাকে আমি আর দ্বারা প্রকাশ করলাম আর একটাকে আর ড্যাশ দিলাম। তো আর দ্বারা কি বোঝাচ্ছি, অ্যালকাইল মূলক, আর আর ড্যাশ দ্বারা কি বোঝাচ্ছি, এটাও অ্যালকাইল মূলক, দুইটাই অ্যালকাইল মূলক। তবে এই অ্যালকাইল মূলক মানে কি CnH2n+1, এই অ্যালকাইল মূলক মানে কি CnH2n+1। এখানে আমরা n = জোড় সংখ্যা ধরে নিচ্ছি, n = কত ধরে নিচ্ছি, জোড় সংখ্যা। অর্থাৎ এই অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে কার্বন সংখ্যাটা হবে জোড়, আর এইখানে আমরা n = বিজোড় ধরে নিচ্ছি। অর্থাৎ এই অ্যালকাইল হ্যালাইডে কার্বন সংখ্যাটা হবে কি, বিজোড়। আশা করি বুঝতে পারছো এটুকু। তো তার সঙ্গে আমরা কি যুক্ত করব, ধাতব সোডিয়াম। তাহলে যদি আমি শুষ্ক ইথার বা ড্রাই ইথারের উপস্থিতিতে বিক্রিয়াটা ঘটাই, বিক্রিয়া ঘটালে উৎপন্ন হবে আর সিঙ্গেল বন্ড আর প্লাস আর ড্যাশ সিঙ্গেল বন্ড আর ড্যাশ প্লাস আর সিঙ্গেল বন্ড আর ড্যাশ প্লাস সোডিয়াম হ্যালাইড প্লাস সোডিয়াম হ্যালাইড। অর্থাৎ উৎপাদগুলো কিভাবে মনে রাখবে বা সেটা শিখাই দিই। এখানে কি আছে, আর আছে, তাহলে আর এর সঙ্গে আর যুক্ত করব। এখানে কি আছে, আর ড্যাশ আছে, তাহলে আর ড্যাশের সঙ্গে আর ড্যাশ যুক্ত করবা। এবার এখানে আছে আর এবং এখানে আছে আর ড্যাশ, তাহলে আর এবং আর ড্যাশ যুক্ত করবা। তাহলে এই একটা উৎপাদ, এই একটা উৎপাদ, এই একটা উৎপাদ, ঠিক আছে, খেয়াল করো। এখন এই আর এর ক্ষেত্রে মানে এই প্রথম অ্যালকাইল মূলকের ক্ষেত্রে n = কেমন ছিল, জোড় সংখ্যা ছিল। তাহলে ধরে নিচ্ছি যে এখানে কার্বন সংখ্যা 2 আর এখানে কার্বন সংখ্যা 3, ঠিক আছে। ধরে নিচ্ছি এখানে কার্বন সংখ্যা 2 আর এখানে কার্বন সংখ্যা কত, 3। তাহলে খেয়াল করো, এই যে আর মানে কত, 2, তাহলে 2 + 2 = 4। তাহলে এই আর সিঙ্গেল বন্ড আর ড্যাশে 4 কার্বন বিশিষ্ট আমাদের কি উৎপন্ন হলো, অ্যালকেন উৎপন্ন হলো। এবার এখানে আসি, এই আর মানে আর ড্যাশ মানে কত ধরছিলাম আমরা, C3। তাহলে 3 + 3 কি উৎপন্ন হয়, 6 কার্বন বিশিষ্ট অ্যালকেন, তাই না। এবার এই আর মানে কি ছিল, 2 কার্বন, আর এই আর ড্যাশ মানে কি ছিল, 3 কার্বন। তো যোগ করলে আসে কত, 5 কার্বন। তাহলে দেখো তো এই সংখ্যাটা কি জোড় না বিজোড়, অবশ্যই বিজোড়। তাহলে আমরা এই যে এইখানে গিয়ে কি পাইলাম, বিজোড় কার্বন যুক্ত অ্যালকেন পাইলাম। তাহলে এটাই হচ্ছে বিজোড় অ্যালকেন, বিজোড় কার্বন যুক্ত অ্যালকেন, এটাই হচ্ছে বিজোড় কার্বন যুক্ত অ্যালকেন। আশা করি এইটুকু বুঝতে পারছো। এবার আমরা একটা রিঅ্যাকশনে চলে যাব। রিঅ্যাকশন দেখলেই ফটাফট বুঝে ফেলবে, আর আশা করি তোমরা সবাই খাতায় তুলবে এগুলো। ইনশাআল্লাহ তোমার তাহলে জৈব যৌগনে ইনশাআল্লাহ এই পুরো প্লেলিস্ট দেখলে তোমার কোনো টেনশন থাকবে না। আর রাবির কোর্সে অ্যাডমিট হয়ে যাও, মাহিন ভাইয়ের কাছ থেকে অনেক বেটার কিছু পাবে। ওকে, আচ্ছা, কোর্স ডিটেইলস জানতে নিচে ডেসক্রিপশন বক্সে চলে যাও অথবা ফার্স্ট কমেন্টে দেখে আসো। আচ্ছা, তো আমরা এই যে এই আর এর পরিবর্তন ধরলাম C2H5Cl ইথাইল ক্লোরাইড, আর এখানে আর ড্যাশ হিসেবে রাখলাম CH3Cl। তো খেয়াল করো, এইখানে কার্বন সংখ্যা কিন্তু 2 আর এখানে কার্বন সংখ্যা 1, এবং এদের সঙ্গে আমরা কি যুক্ত করব, সোডিয়াম যুক্ত করব। সোডিয়াম যুক্ত করলাম। তাহলে দেখো তো আমাদের কি হবে, এটা যদি আর হয় আর এটা যদি আর ড্যাশ হয়, তাহলে এইটা এটার সঙ্গে একবার যুক্ত হবে, তাহলে উৎপন্ন হবে কত, C2H5 সিঙ্গেল বন্ড C2H5, তাই না। আবার এটার সঙ্গে এটা যুক্ত করব, অর্থাৎ CH3 এর সঙ্গে CH3 একবার করে যুক্ত করি, তাহলে CH3 সিঙ্গেল বন্ড CH3। এবার এটার সঙ্গে আবার এইটুকু অংশ যুক্ত করব, তাহলে উৎপন্ন হয় কি দেখো তো, C2H5 সিঙ্গেল বন্ড CH3 প্লাস আমরা জানি কি উৎপন্ন হবে, সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। কারণ এখানে সোডিয়ামের সঙ্গে এই ক্লোরিন ছাড়া আর কেউ যুক্ত হওয়ার মতো নাই, ঠিক আছে, এই ক্লোরিন ছাড়া আর কেউ যুক্ত হওয়ার মতো নাই। তাহলে দেখো এই যে C2H5 মানেটা কি, মানেটা হচ্ছে তোমার C4H10, অর্থাৎ এটা হচ্ছে আমাদের বিউটেন। CH3 মানে কি, C2H6, এটার মানে হচ্ছে ইথেন। C2H5 প্লাস CH3, এটার মানেটা কি, এটার মানে হচ্ছে C3H8, যার মানে হচ্ছে প্রোপেন, যার মানে কি, প্রোপেন। ওকে, তাহলে আমরা এটুকু শিখতে পারলাম যে আমরা উডস বিক্রিয়ার মাধ্যমে 3 কার্বন বিশিষ্ট অ্যালকেনও পাইতে পারি। ওকে, তাহলে 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি করলাম, মানে সরি জোড় কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি করলাম, আবার বিজোড় অ্যালকেন মানে বিজোড় কার্বন সংখ্যক অ্যালকেনও আমরা তৈরি করলাম। আশা করি এটুকু বুঝতে পারছো। যদি কারো কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আবার দেখে রাখো, আবার ভালো করে দেখো, ইনশাআল্লাহ একটু না হয় 5 মিনিট টেনে দেখো, ইনশাআল্লাহ বুঝতে পারবে। ওকে, এরপরে আমরা চলে যাবো ডিকার্বক্সিলেশন বিক্রিয়াতে। ওয়েট,
ডিকার্বক্সিলেশন বিক্রিয়াতে যাওয়ার আগে আর একটা জিনিস পড়া যায়, বলে এখানে তোমরা গোলমাল পাকাবা। কি গোলমাল দেখো, বইতে আর একটা বিক্রিয়া আছে, সেই বিক্রিয়াটার নাম হচ্ছে তোমার উডস-ফিটিং বিক্রিয়া। উডস-ফিটিং বিক্রিয়া। ওকে, তো এখন আমরা এই উডস-ফিটিং বিক্রিয়াটা যদি শিখতে যাই, উডস-ফিটিং বিক্রিয়া আর উডস বিক্রিয়ার ভিতরে অনেক মিল আছে। উডস-ফিটিং বিক্রিয়া আর উডস বিক্রিয়ার ভিতরে অনেক মিল আছে। তবে মনে রাখবা, এই যে উডস-ফিটিং বিক্রিয়া, এখানে তোমার বেনজিন ইউজ, ক্লোরোবেনজিন ইউজ করা হয়। উডস-ফিটিং বিক্রিয়াতে কি ব্যবহার করা হয় বললাম? ক্লোরোবেনজিন। তো ক্লোরোবেনজিন দেখতে কেমন? ক্লোরোবেনজিন দেখতে এই যে এরকম, ঠিক আছে? এখানে তোমার একটা হ্যালোজেন গ্রুপ থাকে। ধরো আমরা হ্যালোবেনজিন ইউজ করলাম। কি করলাম? হ্যালোবেনজিন। সোজা কথায় উডস-ফিটিং বিক্রিয়া আমরা কি ইউজ করব? হ্যালোবেনজিন ইউজ করব। এবং এটাকে আমরা বলতে পারি অ্যারাইল হ্যালাইড। কারণ দেখো, এইটুকু অংশ হচ্ছে তোমার অ্যারাইল মূলকের অংশ। অ্যারাইল মূলককে AR দ্বারা প্রকাশ করে। দেখো, আমরা CnH2n+1 এটাকে আমরা কি বলি? অ্যালকাইল মূলক বলি না? অ্যালকাইল মূলক বলি। এটা কখন সৃষ্টি হয়? যখন অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন চলে যায় তখন এটা সৃষ্টি হয়, তাই না? ঠিক তেমনি বেনজিনের সংকেত হচ্ছে তোমার C6H5, এবং এখান থেকে যখন একটা হাইড্রোজেন চলে যাবে তখন তার সংখ্যাটা হবে C6H5। এটাকে আমরা ফিনাইল মূলক বলি ভালোবেসে। আবার ভালোবেসে এটাকে আমরা অ্যারাইল মূলকও বলতে পারি। এবং এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এটাকে আমরা AR দ্বারা প্রকাশ করি, কারণ AR মানে কি? অ্যারাইল। তাহলে AR সিঙ্গেল বন্ড X। তাহলে আমরা বলতে পারি অ্যারাইল মূলকের সঙ্গে আমরা কি যুক্ত করলাম? হ্যালোজেন যুক্ত করলাম। তাহলে এটার নাম হচ্ছে হ্যালোবেনজিন বা হ্যালোবেনজিন, ঠিক আছে? তার সঙ্গে আমরা যুক্ত করব R সিঙ্গেল বন্ড X। R সিঙ্গেল বন্ড X। এখন R সিঙ্গেল বন্ড X এটা কি? এটা হচ্ছে তোমার হ্যালো অ্যালকেন। এটার নাম কি? হ্যালো অ্যালকেন বা অ্যালকাইল হ্যালাইড। একটু আগে আমরা এটা শিখে আসছি, হ্যালো অ্যালকেন। আচ্ছা, এবার তার সঙ্গে আমরা যুক্ত করবো ধাতব সোডিয়াম। দেখো, উডস বিক্রিয়াকে আমরা ধাতব সোডিয়াম যুক্ত করছিলাম না? এখানেও ঠিক সেম, কারণ এখানে নামের ভিতরে কি আছে? উডস-ফিটিং কথা আছে। এখানেও আমরা কি যুক্ত করবো? সোডিয়াম যুক্ত করব। এবার হবে কি দেখো তো, এবার নিজেরা একটু চিন্তা করো। সোডিয়াম তীব্র তড়িৎ ধনাত্মক মৌল, এক্স দ্বারা কি বোঝাচ্ছে? হ্যালোজেন। হ্যালোজেন মানে কি? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এরা কি তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল। তাহলে এরা কি হবে? এই যে সোডিয়ামের সঙ্গে যুক্ত হবে, তাই না? তাহলে উৎপন্ন হবে কি? সোডিয়াম হ্যালাইড, রাইট? সোডিয়াম হ্যালাইড। এবার এই এক্স চলে গেল, এই এক্স চলে গেল, তাহলে থাকলো কে দেখো তো? থাকলো এই দুজন শুধুমাত্র, অ্যারাইল মূলক এবং অ্যালকাইল মূলক। তাহলে অ্যারাইল মূলক এবং অ্যালকাইল মূলক কি করবে? এবার বিয়ে করবে। বিয়ে করলে কি হবে দেখো তো? বিয়ে করলে তাদের অবস্থা এরকম হয়ে যাবে, এই যে আর। এবং এটাকে আমরা কি বলবো? এটাকে আসলে কিছু বলে না, এটা হচ্ছে যৌগের উপর ডিপেন্ড করে এটার নামকরণটা হয়। ফর এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল দেখাই। ধরো আমাদের কাছে আছে ক্লোরোবেনজিন। কি আছে আমাদের কাছে? ক্লোরোবেনজিন। ক্লোরোবেনজিন দেখতে এরকম। তার সঙ্গে আমরা যুক্ত করলাম ধরো CH3Cl। তার সঙ্গে আমরা দিলাম ধাতব সোডিয়াম। বাই দ্য ওয়ে, বিক্রিয়ার নাম কি? উডস-ফিটিং বিক্রিয়া, তাই না? উডস বিক্রিয়াতে আমাদের প্রভাব কি ছিল? ড্রাই ইথার। তাহলে এই বিক্রিয়াতেও আমাদের প্রভাব হচ্ছে ড্রাই ইথার, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন এই সোডিয়াম কার সঙ্গে যুক্ত হলো? ক্লোরিনের সঙ্গে যুক্ত হলো, তাহলে উৎপন্ন হবে সোডিয়াম ক্লোরাইড। ওকে, আচ্ছা, সোডিয়াম ক্লোরাইড। এবার খেয়াল করো যে এইটা হচ্ছে গিয়া তোমার অ্যারাইল মূলক আর এই ছিল অ্যালকাইল মূলক। তাহলে অ্যারাইল মূলক এবং অ্যালকাইল মূলক কি হয়ে যাবে? যুক্ত হয়ে যাবে। যুক্ত হয়ে গেলে তাদের অবস্থা কেমন হবে? অবস্থা হবে এরকম। এখন এটার নামটা কি নিজে একটু চিন্তা করো। এটার নাম হচ্ছে তোমার টলুইন। এটার নাম কি? টলুইন। যে দিয়ে আমরা বিস্ফোরক দ্রব্য তৈরি করতে পারি, কারণ টলুইন থেকে কিন্তু তোমার TNT তৈরি করা হয়। তাহলে দেখো, উডস-ফিটিং বিক্রিয়াতে আমরা কি তৈরি করতেছি? টলুইন তৈরি করতেছি, রাইট? উডস-ফিটিং বিক্রিয়াতে আমরা কি পাই? টলুইন পাই। আর উডস বিক্রিয়াতে আমরা কি পাই? অ্যালকেন পাই। তো যদি প্রশ্নে আসে যে উডস-ফিটিং বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, তাহলে আবার কেউ অ্যালকেন দাগায়ও না। আবার যদি বলে যে উডস বিক্রিয়াতে কি উৎপন্ন হয়, তাহলে আবার কেউ টলুইন দাগায়ও না। এই জিনিসটা একটু ক্লিয়ার থাকো, আশা করি সবাই বুঝতে পারছো। এবার আমরা চলে যাবো ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায়। ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা অনেক অনেক ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হচ্ছে যে এবছর হয়তো না কোনো পরীক্ষায় এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়া থেকে একটা প্রশ্ন আসবে।
বিশেষ করে জাহাঙ্গীরনগর এবং রাজশাহীতে হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। ঠিক আছে, আচ্ছা তো দেখো এখন আমাদের পরের টপিক হচ্ছে ডিকার্বোক্সিলেশন বিক্রিয়া। ডিকার্বোক্সিলেশন রিঅ্যাকশন। ওকে, ডিকার্বোক্সিলেশন রিঅ্যাকশন। তো আমাদের এই বিক্রিয়াটা মাথায় রাখার জন্য আমাদের জাস্ট বিক্রিয়ার নামটাই যথেষ্ট। বিক্রিয়ার নামটা যদি আমরা ভালো করে বুঝতে পারি তাহলে এটা আমার খুব কঠিন কিছু না। তো দেখো ডি, ডি হচ্ছে একটা ইংরেজি প্রিফিক্স। প্রিফিক্স এই ডি দ্বারা বোঝায় নাই। যেমন ধরো নয়েজ, নয়েজ করা মানে কি? শোরগোল করা। সামনে যদি আমি ডি যুক্ত করে দিই তাহলে ডি নয়েজ অর্থাৎ শোরগোলটা বন্ধ। ঠিক আছে, অর্থাৎ চুপচাপ থাকা। ঠিক কার্বোক্সিলেশন, কার্বোক্সিলেশন অর্থ হচ্ছে তোমার সিডাবলএইচ মূলক থাকবে। কি থাকবে? যৌগের কি থাকবে? সিডাবলএইচ মূলক থাকবে। কারণ সিডাবলএইচ এটাকে আমরা বলি কার্বক্সিল মূলক। সিও এটা কি? কার্বক্সিল মূলক। এখানে কার্বক্সিল মূলক আছে। ওকে, তো ডি মানে নাই। ডি মানে কি? নাই। তাহলে কি নাই? সিডাবলএইচ বা কার্বক্সিল মূলকটা থাকবে না, বা কার্বক্সিলিক অ্যাসিডের যে মূলক সেটা থাকবে না। খেয়াল করো কিভাবে থাকে না। আর সিডাবলএইচ এটার সঙ্গে আমরা যদি ধাতু সোডিয়াম যুক্ত করি, ধাতু সোডিয়াম যুক্ত করলে সোডিয়ামকে এই হাইড্রোজেনকে প্রতিস্থাপন করবে, স্বাভাবিক, কারণ হাইড্রোজেনটাও ধনাত্মক, সোডিয়ামও ধনাত্মক। প্লাস প্লাসকে প্রতিস্থাপন করে মাইনাস, মাইনাসকে প্রতিস্থাপন করে। আশা করি এটুকু বুঝতে পারছো। যদি প্রতিস্থাপন করে তাহলে উৎপন্ন হবে আর সি ডাবল ও এন এ প্লাস হাইড্রোজেন গ্যাস। ওকে, কারণ আমরা কি জানি? আমরা জানি যে অ্যাসিড এবং ধাতু বিক্রিয়া করে লবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। ওকে, তো এইটা হচ্ছে আমাদেরকে আমরা বলবো এটাকে সোডিয়াম কার্বক্সিলেট। এটার নাম বলবো সোডিয়াম কার্বক্সিলেট। সোডিয়াম কার্বক্সিলেট। ওকে, এবং এই সোডিয়াম কার্বক্সিলেটের সঙ্গে আমরা যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত ক্যালসিয়াম অক্সাইড, সরি ক্যালসিয়াম অক্সাইড যুক্ত সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করি, তখন এই যে এইটুকু অংশ খেয়াল করি, এই যে CONA, এই যে CONA এটা আসছে কোথা থেকে? এই যে কার্বক্সিলিক অ্যাসিডের মূলক থেকে না? এইটুকু অংশ আর এই যে সোডিয়াম অক্সাইড এইটুকু অংশ, এই যে এইটুকু অংশ বিক্রিয়া করবে। বিক্রিয়া করে উৎপন্ন করবে Na। কয়টা আছে? দুইটা আছে না? উৎপন্ন করবে Na2CO3, অর্থাৎ এইটুকু এবং এইটুকু অংশ উৎপন্ন করবে Na2CO3। আর এখানে কি আছে? আর এবং এখানে কি আছে? হাইড্রোজেন। উৎপন্ন হবে আর সিঙ্গেল বন্ড H। ওকে, তো দেখো আমি যখন পড়াচ্ছিলাম যে অ্যালকেন সংযোজন নামধারী বিক্রিয়া, তাহলে আর সিঙ্গেল বন্ড H দ্বারা কি বুঝাইছিলাম? অ্যালকেন কি বুঝাইছিলাম? এটা হচ্ছে আমাদের সেই অ্যালকেন, রাইট? তো আমরা এবার একটা এক্সাম্পলে চলে যাই। ঠিক আছে, একটা এক্সাম্পলে চলে যাই। ফর এক্সাম্পল মনে করো আমাদের কাছে আছে ইথানোয়িক অ্যাসিড CH3 COOH। ইথানোয়িক অ্যাসিডের সঙ্গে আমরা যদি ধাতব সোডিয়াম যুক্ত করি তাহলে সোডিয়াম গিয়ে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করবে, প্রতিস্থাপন করে উৎপন্ন করবে CH3 COONA প্লাস হাইড্রোজেন গ্যাস। এই CH3 COONA এইটার সঙ্গে আমরা আবার কি যুক্ত করব? আমরা আবার যুক্ত করব NaOH এবং ক্যালসিয়াম অক্সাইড, এবং এটাকে একত্রে বলা হয় সোডা লাইম। এটাকে একত্রে বলা হয় সোডা লাইম। একটু খাতায় লিখে রাখো। শুধুমাত্র সোডিয়াম হাইড্রোক্সাইডকে আমরা কি বলি? কস্টিক সোডা। কস্টিক সোডা। শুধুমাত্র ক্যালসিয়াম অক্সাইডকে আমরা বলি কুইক লাইম। কি বলি আমরা? কুইক লাইম। আর সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড একত্রে থাকলে তখন সেটাকে আমরা বলি সোডা লাইম। খুবই ইম্পর্টেন্ট সংকেত, সোডা লাইমের সংকেত খুব ইম্পর্টেন্ট। ওকে, তাহলে CH3 COONA অর্থাৎ সোডিয়াম ইথানয়েড। এটার নাম কি? সোডিয়াম ইথানয়েড। কারণটা কি? দেখো এখানে কি ছিল? ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিডের সঙ্গে এটা ক্যাটায়ন যুক্ত হয়েছে, তাহলে ক্যাটায়নের নাম আগে, তাহলে সোডিয়াম, এবং এই যে এইটুকু কি হয়ে যাবে? ইথানয়েড আয়ন হয়ে যাবে। তাহলে এটার নামটা কি? সোডিয়াম ইথানয়েড। এই সোডিয়াম ইথানয়েডের সঙ্গে যদি আমরা সোডা লাইম যুক্ত করি, সোডা লাইম মানে কি? সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড। সোডা লাইম যুক্ত করি তাহলে কি হবে? দেখো তো COONA তার সঙ্গে NaO যুক্ত হবে। যুক্ত হয়ে কি উৎপন্ন করবে? Na2CO3 প্লাস CH3 এর সঙ্গে এই যে H, এই H টুকু বিক্রিয়া করবে। এখানে ক্যালসিয়াম অক্সাইড কিন্তু বিক্রিয়া
করবে না, কারণ এই বিক্রিয়াতে ক্যালসিয়াম অক্সাইড নিরোধক হিসাবে কাজ করে। কি হিসাবে কাজ করে? নিরোধক হিসেবে কাজ করে। এখন নিরোধকের কাজটা কি একটু মনে করো। নিরোধক হচ্ছে সেই সকল পদার্থ যারা একটা পদার্থের ভিতর থেকে বা একটা যৌগের ভিতর থেকে পানিকে টেনে বের করে আনতে পারে। এখন সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থগুলো বাতাসের জলীয় বাষ্প দ্বারা খুব সহজেই জারিত হয় এবং তাদের যে ঘনমাত্রা, সেই ঘনমাত্রাটা লঘু হয়ে যায়। আর এই বিক্রিয়াতে আমরা যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা লঘু রাখি তাহলে এই বিক্রিয়াটা হবে না। তো এই বিক্রিয়াটা করার জন্য আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কি থাকা লাগবে? বেশি থাকা লাগবে। অ্যাজ এ রেজাল্ট আমরা ক্যালসিয়াম অক্সাইড ইউজ করি, কারণ এই ক্যালসিয়াম অক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের ভিতরে যত পানি যুক্ত করতে পারে বা হতে পারে সেই পানিগুলোকে বের করে নিয়ে আসে। এজ এ রেজাল্ট সোডিয়াম হাইড্রোক্সাইড কি থাকে? ঘন থাকে, ফলে টোটাল বিক্রিয়াটা খুব সুন্দরভাবে ঘটে। আশা করি এইটুকু কথা বুঝতে পারছো। তাহলে দেখো এই যে CH3 এটার সঙ্গে কি যুক্ত হবে? এই H, তাহলে উৎপন্ন হলো কি? CH3H, বা এটাকে একত্রে আমরা লিখতে পারি CH4 বা মিথেন। CH4 বা মিথেন। তাহলে দেখো এই যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়াতে আমরা কার্বক্সিলিক অ্যাসিড থেকে কি পাইলাম? মিথেন পাইলাম, যাকে আমরা ভালোবেসে বলি অ্যালকেন। ভালোবেসে আমরা কি বলি? অ্যালকেন। তো এখন খেয়াল করো, এইখানে এই যে যৌগটা ছিল, এই যৌগতে কার্বন সংখ্যা ছিল কয়টা? 2টা। কার্বন সংখ্যা ছিল কয়টা? 2টা। ফাইনালি যে যৌগটা পাইলাম সেখানে কার্বন সংখ্যা কয়টা? 1টা। কার্বন সংখ্যা বাড়ছে না কমছে? তুমি বলো। অবশ্যই কার্বন সংখ্যা কমছে। আর আমরা কি জানি? কার্বন সংখ্যা বাড়া মানে আরোহ পদ্ধতি, আর কার্বন সংখ্যা কমা মানে কি? অবরোহ পদ্ধতি। তাহলে আমি বলে দিতে পারি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া একটা অবরোহ পদ্ধতি। অবরোহ পদ্ধতি। আশা করি সবাই এটুকু বুঝতে পারছো। ওকে, তাহলে আমি এখন একটা বিক্রিয়া দিই, বিক্রিয়াটা তোমরা একটু পড়ার চেষ্টা করো, ঠিক আছে? বিক্রিয়াটা পরে কমেন্ট বক্সে জানাও, আর ক্লাসটা বেশি বেশি শেয়ার করে দাও। এতে শেয়ার বলতে একটু ক্লাসে লাইক দিয়ে দিলেও হবে। কিছু পারো আর না পারো, লাইকটা একটু মারো। ওকে, তাহলে আমি একটা বিক্রিয়া দিই। হ্যাঁ, CH3 CH2 COO, তার সঙ্গে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড যুক্ত করলে কি উৎপন্ন হবে? ওকে, তাই এখন বিক্রিয়ার উৎপাদ তোমরা বের করো এবং বিক্রিয়া দেখে বোঝানোর চেষ্টা করো যে এটা আসলে কি বিক্রিয়া। হ্যাঁ, একটু বোঝানোর চেষ্টা করো। যাই হোক, আমরা এরপর চলে যাবো ক্লিমেনসন বিজারণ। এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ক্লিমেনসন বিজারণ এটা খুবই ইম্পর্টেন্ট। বুঝলাম এটুকু। হ্যাঁ, ক্লিমেনসন বিজারণ। ওকে, দেখো আমরা একটা যৌগ লিখি। তার আগে বলি ক্লিমেনসন বিজারণ বিক্রিয়াতে কি উৎপন্ন হবে? ক্লিমেনসন বিজারণে উৎপন্ন হবে তোমার অ্যালকেন। এই অ্যালকেনটা আমরা কোথা থেকে পাবো? এই অ্যালকেনটা আমরা পাবো অ্যালডিহাইড থেকে, কিটোন থেকে। অ্যালডিহাইড এবং কিটোন থেকে অ্যালকেন উৎপাদন করার পদ্ধতিকে আমরা কি বলি? ক্লিমেনসন বিজারণ। কি বললাম? অ্যালডিহাইড থেকে অ্যালকেন এবং অ্যালডিহাইড ও কিটোন থেকে অ্যালকেন উৎপাদন করার পদ্ধতিকে কি বলবো আমরা? ক্লিমেনসন বিজারণ বলবো। তাহলে এখন এটাকে আমরা সংক্ষেপে এভাবে লিখতে পারি, মানে মডেল এক্সাম্পল আকারে, যে RCOR। এটাকে এটা দ্বারা বোঝায় কি? কিটোন বোঝায়। এটা দ্বারা কি বোঝায়? কিটোন বোঝায়। ওকে, অথবা RC⋯O ≦H, এটা দ্বারা কি বোঝায়? অ্যালডিহাইড বোঝায়, তাই না? এটা দ্বারা কি বোঝায়? অ্যালডিহাইড বোঝায়। তাহলে কিটোন এবং অ্যালডিহাইডের সঙ্গে আমরা যদি জিঙ্ক অ্যামালগাম এবং গাঢ় HCl যুক্ত করি, দেখো এখানে কি যুক্ত করব? জিঙ্ক অ্যামালগামের উপস্থিতিতে গাঢ় HCl। এটার নাম কি? ZnHg। এটার নাম কি বললাম? জিঙ্ক অ্যামালগাম। কি বললাম? জিঙ্ক অ্যামালগাম। ফর এক্সাম্পল আমি দিলাম অ্যালুমিনিয়াম.Hg, তো এটাকে বলা হবে অ্যালুমিনিয়াম অ্যামালগাম। আমি এখানে Ag.Hg দিলাম, এটাকে বলা হবে সিলভার অ্যামালগাম। তাহলে কোন ধাতুর সঙ্গে যদি Hg বা পারদ যুক্ত থাকে বা মার্কারি যুক্ত থাকে, ঠিক আছে, Hg পারদ বা মার্কারি যুক্ত থাকে, তখন সেই সংকর ধাতুর নামের শেষে কি আসবে? অ্যামালগাম আসবে, এবং পূর্বে কি বসবে? আসল ধাতুর নাম। তাহলে এটা হচ্ছে জিঙ্ক অ্যামালগাম,
এটা অ্যালুমিনিয়াম অ্যামালগাম, এটাকে বলা হয় সিলভার অ্যামালগাম, এবং এই সিলভার অ্যামালগামের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ডেন্টাল অ্যামালগাম। কেন ডেন্টাল অ্যামালগাম বলে এটা একটু নেট থেকে সার্চ দিয়ে দেখে নিবা। আশা করি তোমরা একটু বুঝতে পারতেছো। যদি তোমাদের সিক্স সেন্স খুব ভালো থাকে তাহলে বুঝবা এটাকে কেন ডেন্টাল অ্যামালগাম বলা হয়। ওকে, তো দেখো এরকম অনেকগুলো অ্যামালগাম আছে, তার ভিতরে আমরা ক্লিমেনসন বিক্রিয়ার জন্য জিঙ্ক অ্যামালগাম ইউজ করব। কি ইউজ করব? জিঙ্ক অ্যামালগাম এবং গারো HCl। ক্লিমেনসন বিক্রিয়ার এটাই মেইন বিষয় যে ক্লিমেনসন বিক্রিয়ায় কি ইউজ করা হয়, কোন প্রভাব ইউজ করা হয়, জিঙ্ক অ্যামালগাম যুক্ত গারো HCl। তখন হবে কি, তখন তোমার এখানে তোমার অ্যালকেন উৎপন্ন হবে, অর্থাৎ এই যে ডাবল বন্ধনে অক্সিজেন আছে না, এই অক্সিজেন দুটো কি হয়ে যাবে? সরে যাবে। যদি সরে যায় তাহলে আলটিমেটলি উৎপন্ন হবে তোমার আর সি। এখানে অক্সিজেন ছিল, এই অক্সিজেনের দুইটা হাত এরকম ভেঙে যাবে, এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে, এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে, এই একটা হাইড্রোজেন যুক্ত হবে। ঠিক আছে? আচ্ছা, আবার এইখানে কি হবে? এই যে ডাবল বন্ধন আছে, এই ডাবল বন্ধন যুক্ত দুইটা হাতকে তুমি ভেঙে দিবা। এই যে ভেঙে দিছি, এখন এই অক্সিজেন বাদ দিয়ে এখানে দুইটা এইচ লাগাবা, তাহলে এই একটা এইচ, এই একটা এইচ, আর এই যে বাকি আর। ওকে, তো এখন দেখো এইটা আর এইটা দুইটাই কিন্তু তোমার হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত, অ্যালকেনের সাধারণ সংকেত। ওকে, তাহলে আমরা একটা এক্সাম্পলে চলে যাই। ঠিক আছে, আমরা একটা এক্সাম্পল দেখলে আরো ভালোভাবে বুঝতে পারবো। তাহলে আমি লিখলাম C3C ডাবল বন্ড H। এটার নামটা কি? এটার নাম হচ্ছে ইথানল। এটার নামটা কি? ইথানল। তাহলে ইথানলের সঙ্গে আমি এখন যুক্ত করব গারো HCl। কিসের উপস্থিতিতে? জিঙ্ক অ্যামালগামের উপস্থিতিতে, রাইট? জিঙ্ক অ্যামালগামের উপস্থিতিতে গারো HCl যুক্ত করব। গারো HCl থেকে আমাদের জার্মান হাইড্রোজেন উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে? জার্মান হাইড্রোজেন। সেই জার্মান হাইড্রোজেন অ্যাকচুয়ালি এই কার্বনের সঙ্গে গিয়ে যুক্ত হয়। ওকে, তাহলে এই দুইটা, এই অক্সিজেনটা কি থাকবে না। তাহলে অক্সিজেন যদি না থাকে তাহলে C3C সিঙ্গেল বন্ড H। ঠিক আছে, অক্সিজেন থাকলো না, না থাকলে কি হবে? দুইটা হাত ফাঁকা হবে, এবং এই দুইটা হাতে কি বসাইতে হবে? আমাদেরকে হাইড্রোজেন বসাইতে হবে। তাহলে উৎপন্ন যৌগটা কি হচ্ছে? CH3 সিঙ্গেল বন্ড CH3, এবং এটার নামটা কি? এটার নাম হচ্ছে তোমার ইথেন। তাহলে আমরা বলতে পারি ইথানলের সঙ্গে জিঙ্ক অ্যামালগাম যুক্ত গারো HCl ব্যবহার করলে কি উৎপন্ন হবে? ইথেন উৎপন্ন হবে। কার্বন সংখ্যা কি থাকবে? সেম থাকবে। আশা করি এটুকু বুঝতে পারছো। এটা গেল অ্যালডিহাইড থেকে একটা বিক্রিয়া দেখাইলাম। এবার কিটোন থেকে একটা বিক্রিয়া দেখাই, তাহলে আরো মজা পাবা। ঠিক আছে, কিটোন থেকে একটা বিক্রিয়া দেখাই। C3C ডাবল বন্ড ও সিঙ্গেল বন্ড CH2CH3, তার সঙ্গে আমরা যুক্ত করব গারো HCl এবং জিঙ্ক অ্যামালগাম। আমাদের কি হবে? প্রভাবক হবে। এই জিঙ্ক অ্যামালগাম দেখলেই মনে রাখবা, জিঙ্ক অ্যামালগাম দেখলেই আমাদেরকে বুঝতে হবে যে বিক্রিয়াটার নাম হচ্ছে ক্লিমেনসন বিজারণ। তাহলে কি করব? যখনই ক্লিমেনসন বিজারণ কথাটা আসবে, তাহলে আমরা এই যে অক্সিজেনটা থাকবে সেই অক্সিজেনটাকে আমরা কি করব? বাদ দেব, অর্থাৎ কার্বনিল মূলকের যে অক্সিজেন সেই অক্সিজেনটাকে বাদ দেব। তাহলে কি হয়? CH3C CH2CH3। এবার ফাঁকা যে হাত সৃষ্টি হবে, সেই ফাঁকা হাতে কাকে বসাবো? হাইড্রোজেনকে বসাবো। তাহলে কি উৎপন্ন হচ্ছে? CH3CH2CH2CH3, অর্থাৎ উৎপন্ন হচ্ছে তোমার সোজা কথায় C4H10, যাকে আমরা ভালোবেসে বলি বিউটেন। ওকে, এই হচ্ছে কথা। তাহলে এটার নামটা কি? এটার নাম হচ্ছে তোমার বিউটানন। এটার নাম হচ্ছে বিউটানন। বিউটাননের সঙ্গে আমরা যদি জিঙ্ক অ্যামালগাম যুক্ত গারো HCl ব্যবহার করি তাহলে উৎপন্ন হবে কি? বিউটেন। আশা করি এটুকু বুঝতে পারছো। এখন আবার একটু রিভাইজ দিই, আবার একটু দেখার চেষ্টা করি, তাহলে আমাদের আরো অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আরো অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবে। চলো দেখো, তোমার আমাদের রিঅ্যাকশনটা কেমন ছিল? আর সিঙ্গেল বন্ড C ডাবল বন্ড ও সিঙ্গেল বন্ড H প্লাস তার সঙ্গে আমরা কি যুক্ত করতাম? HCl কিসের উপস্থিতিতে? জিঙ্ক অ্যামালগাম এবং জিঙ্ক অ্যামালগামের উপস্থিতিতে, রাইট? তাহলে তখন কি হতো? রিঅ্যাকশনটা কোথায় ঘটতো? অ্যাকচুয়ালি এই জায়গাটাতে রিঅ্যাকশনটা ঘটতো, এই জায়গাতে রিঅ্যাকশনটা ঘটতো। এখানে কিন্তু আসে যায় না। তার মানে এখানে কি থাকলো কি থাকলো না তাতে কিছু আসে যায় না। রিঅ্যাকশনটা ঘটে কোথায়? এইখানে।
আশা করি এটুকু বুঝতে পারছো। তো এখন আমি কি করলাম, এই আর এর পরিবর্তে আমি কিন্তু এ আর ইউজ করতে পারি, অর্থাৎ অ্যারাইল গ্রুপকে ইউজ করতে পারি। এ আর সিঙ্গেল বন্ড এইচ ডাবল বন্ড ও, তার সঙ্গে আমরা HCl যুক্ত করলাম, জিঙ্ক অ্যামালগাম আছে। তাহলে এখন চিন্তা করো বিক্রিয়াটা কোথায় হবে? বিক্রিয়াটা সংঘটিত হবে এইখানে। এই এ আর থাকলো না আর থাকলো, অর্থাৎ অ্যারাইল থাকলো না অ্যালিফ্যাটিক থাকলো, ইট ডাজন্ট ইভেন ম্যাটার। সো এই যে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া, এই ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ার মাধ্যমে কিন্তু আমরা টলুইন উৎপন্ন করতে পারি। কি উৎপন্ন করতে পারি? টলুইন উৎপন্ন করতে পারি। কিভাবে সেটা দেখো তো, একটু দেখো। এ আর এর পরিবর্তে আমরা এই যে এটাকে নিলাম, এটার নাম হচ্ছে ফিনাইল মূলক বা অ্যারাইল মূলক, ঠিক আছে। তার সঙ্গে কি আছে? CHO আছে, সি ডাবল বন্ড ও সিঙ্গেল বন্ড এইচ, তাহলে HCl জিঙ্ক অ্যামালগাম। ওকে, তাহলে কি হবে? এই যে অক্সিজেন টুকু আছে এখানে কি হবে? বন্ধনটা ভেঙে যাবে। বন্ধন যদি ভেঙে যায় তাহলে বন্ধন ভেঙে অক্সিজেন কি হয়ে যাবে? ভ্যানিশ হয়ে যাবে। আমি আবারও বলতেছি, বন্ধন ভেঙে কি হয়ে যাবে? অক্সিজেনটা ভ্যানিশ হয়ে যাবে। তাহলে অক্সিজেন যদি ভ্যানিশ হয়ে যায় তাহলে দেখো তো থাকতেছে কার্বন, তার দুইটা ফাঁকা হাত, একটা হাইড্রোজেন, এবং অক্সিজেন ভ্যানিশ হয়ে যাওয়ার পরে সেখানে কি যুক্ত হবে? হাইড্রোজেন যুক্ত হবে। তাহলে আলটিমেটলি দেখো তো এটা কি উৎপন্ন করলো? টলুইন উৎপন্ন করলো। এটা কি উৎপন্ন করলো? টলুইন। তাহলে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়াতে আমরা কিন্তু টলুইনও পাই। এর আগে যখন আমরা উডস-ফিটিক বিক্রিয়া দেখে আসছি, সেই উডস-ফিটিক বিক্রিয়াতেও কিন্তু আমরা টলুইন পাইছি। আশা করি সবাই এটুকু বুঝতে পারছো। তবে টলুইন উৎপাদনের জন্য বেশি প্রচলিত বিক্রিয়াটা হচ্ছে উডস-ফিটিক বিক্রিয়া। ওকে, আচ্ছা, এবার আমাদের লাস্ট বিক্রিয়া। অ্যালকেন থেকে আরো অনেক বিক্রিয়া আছে, কিন্তু এই যে চারটা বিক্রিয়া দেখালাম, এই চারটা বিক্রিয়া ইম্পর্টেন্ট। এর ভিতরে প্রথম তিনটা বিক্রিয়া বেশি ইম্পর্টেন্ট। এই যে প্রথম তিনটা বিক্রিয়া, এই প্রথম তিনটা বিক্রিয়া বেশি বেশি ইম্পর্টেন্ট। লাস্টের বিক্রিয়াটা ফিশার ক্রস পদ্ধতি, এটা আহামরি ইম্পর্টেন্ট না। এবং এটা কোথা থেকে আসছে সেটা একটু বলি। আমাদের ফার্স্ট পেপারের পঞ্চম অধ্যায় অথবা সেকেন্ড পেপারের পঞ্চম অধ্যায়, যেখানে কয়লা নিয়ে আলোচনা করা আছে, হ্যাঁ সেকেন্ড পেপারের পঞ্চম অধ্যায় কয়লা নিয়ে যেখানে আলোচনা করা আছে, সেখানে এই ফিশার ক্রস পদ্ধতি সম্পর্কে বলছে। ওকে, আচ্ছা, তো মোটামুটি তোমরা একটা গ্যাস সবাই চেনো, সেটা হচ্ছে সিন গ্যাস। সিন গ্যাস এটা সবাই চেনো, ঠিক আছে। সিন গ্যাস কি বললাম বাংলাতে? সিন গ্যাস। আচ্ছা, সিন গ্যাস চিনতেছো না? সমস্যা নাই। আমি যদি বলি ওয়াটার গ্যাসের কথা, বা আমি যদি বলি ব্লু গ্যাসের কথা, তাহলে কিন্তু ঠিকই চিনবা, ঠিক আছে। ওয়াটার গ্যাস বা ব্লু গ্যাস যদি আমি বলি তাহলে কিন্তু ঠিকই খুব সুন্দর মতো চিনবা। ওয়াটার গ্যাসের সংকেতটা কি? ওয়াটার গ্যাসের সংকেত হচ্ছে CO প্লাস H2। এটা হচ্ছে ওয়াটার গ্যাসের সংকেত, CO প্লাস H2। ওকে, তো বেসিক্যালি দেখো এখানে কার্বন মনোঅক্সাইড, এখানে কি আছে? হাইড্রোজেন গ্যাস। তাহলে কার্বন মনোঅক্সাইডের সঙ্গে আমরা যদি হাইড্রোজেন গ্যাস কোবাল্ট প্রভাবকের উপস্থিতিতে, যতটুকু মনে পড়ে এটা কোবাল্ট প্রভাবক আছে, কোবাল্ট প্রভাবকের উপস্থিতিতে তোমার হচ্ছে 200 থেকে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করি, তাহলেই আমরা পাবো CnH2n+2, CnH2n+2। ওকে, আচ্ছা, তো আসলে এই যে ইম্পর্টেন্টটা কেন দেখো, কয়লা থেকে আমরা কয়লা থেকে কিন্তু এই ওয়াটার গ্যাস বা ব্লু গ্যাস পাই। কি হবে? কারণ কয়লার মেইন উপাদানটা কি? কয়লা মানেই তো কার্বন, তাই না? কয়লা মানেই কার্বন। তো এই কার্বনকে আমরা যখন হচ্ছে গিয়া অন্তর্ধূম পাতন করব, অন্তর্ধূম পাতন করলে এই কার্বন থেকে উৎপন্ন হবে CO প্লাস H2 ওয়াটার গ্যাস। কি উৎপন্ন হবে? ওয়াটার গ্যাস। তাহলে প্রথমে ছিল কোল, প্রথমে কি ছিল? COL, কোল, কয়লা। কয়লা থেকে কি পাইলাম আমরা? ওয়াটার গ্যাস। সেই ওয়াটার গ্যাস থেকে আমরা কি পাবো? অ্যালকেন। কি পাবো? অ্যালকেন। এবং এই অ্যালকেনটা ম্যাক্সিমাম টাইমে লিকুইড হয়। কি হয়? লিকুইড হয়। এখন লিকুইড অ্যালকেন মানে কি? হেপটেন, অকটেন, যেগুলো আমরা জ্বালানি হিসাবে ইউজ করি। এখন তুমি চিন্তা করো, তুমি যদি ফিলিং স্টেশনে যাও, ফিলিং স্টেশনে গেলে কি কিনবা? বাইকে নিশ্চয়ই অকটেন বা পেট্রোল ইউজ করবা, তাই না? অকটেন পেট্রোল দেখতে কেমন? লিকুইড বা তরল। এই জন্য এই বিষয়টা মোটামুটি ইম্পর্টেন্ট যে ফিশার ক্রস পদ্ধতিতে বেসিক্যালি লিকুইড অ্যালকেন পাওয়া যায়। ওকে, আচ্ছা, তো এখন এখানে একটা হিসাব আছে। কি হিসাব? দেখো, এখানে যদি হয় n সংখ্যক কার্বন মনোঅক্সাইড, তাহলে এখানে এখানে হবে তোমার 2n+1 সংখ্যক হাইড্রোজেন গ্যাস। ওকে, 2n+1 সংখ্যক, আমি আবার একটু বড় করে লিখি এটাকে, 2n+1 সংখ্যক কি থাকবে? হাইড্রোজেন গ্যাস থাকবে।
একটা এক্সাম্পলে চলে যায়। এক্সাম্পল হচ্ছে 4CO। 4CO যদি হয় তাহলে এখানে হাইড্রোজেন লাগবে কত সংখ্যক, তাহলে 2 × 4 + 1 H2 কিসের উপস্থিতিতে, কোবাল্টের উপস্থিতি। তাহলে এখন তাপমাত্রা কত, 200 থেকে 250 ডিগ্রি সেলসিয়াস, তাহলে উৎপন্ন হবে কি দেখো তো, C4H10। ওকে, C4H10। বাকিটুকু তোমার হচ্ছে পানি আকারে বের হয়ে যাবে, ঠিক আছে, বাকিটুকু কি হবে, পানি হবে। ওকে, তাহলে দেখো তো 4CO + 9H2 যদি আমরা কোবাল্ট প্রভাবকের উপস্থিতিতে যুক্ত করি তখন কি উৎপন্ন হবে, অ্যালকেন উৎপন্ন হবে। তখন কি উৎপন্ন হবে, অ্যালকেন। এখন এখানে যদি আমরা 8 নিই, 8 নিই, তাহলে এখানে উৎপন্ন হবে কি, অকটেন। এখানে কি উৎপন্ন হবে, অকটেন উৎপন্ন হবে, রাইট। আর অকটেনটাও কি এক প্রকার অ্যালকেন। এটা যদিও আহামরি খুব ইম্পর্টেন্ট না, তারপরে পড়াই রাখলাম কারণ এটা বইতে আছে। ওকে, তো আশা করি তোমরা সবাই এইটুকু বুঝতে পারছো। এরপরে আমরা আরো নামধারী বিক্রিয়া দেখবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে তোমার অ্যালকোহলের যে নামধারী বিক্রিয়াগুলো আছে, সেই নামধারী বিক্রিয়াগুলো, অথবা অ্যালডিহাইডের যে নামধারী বিক্রিয়াগুলো আছে, বা কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে যে নামধারী বিক্রিয়াগুলো আছে, ইনশাআল্লাহ সেটা এই ভিডিওর পরে দেখবো আমরা। আমি আশা করি তোমরা সেই ভিডিওটা সম্পূর্ণ দেখবে, এবং এই ক্লাসটাও সম্পূর্ণ যদি দেখে থাকো তাহলে কমেন্ট করে জানাও যে ভাই আমি সম্পূর্ণ দেখছি। আর আমাদের রাবি এবং গুচ্ছের জন্য একটা স্পেশাল কোর্স আছে, আমি আবারও বলতেছি 3000 টাকা কোর্স ফি। 5টা সাবজেক্ট পড়ানো হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, আইসিটি। এই 5টা সাবজেক্টের টোটাল কোর্স ফি হচ্ছে 3000 টাকা। 2500 টাকা তুমি ভর্তি হতে পারো যদি তুমি ঈদের আগে ভর্তি হও। ঈদের পরে ভর্তি হতে হচ্ছে তোমার 3000 টাকা। ওকে, আর ক্লাসগুলো ফিজিক্স এবং কেমিস্ট্রি আমি নেব, ম্যাথ ক্লাস নেবে তোমাদের জোহা ভাইয়া, আইসিটি ক্লাস নেবে মুস্তাফিজ ভাইয়া, বায়োলজি ক্লাস নেবে নাজমুস সাকিব ভাইয়া। সবাই রাবিয়ান এবং সবাই ভালো করে এইটুকু জানে যে কিভাবে রাবিতে চান্স পাওয়াইতে হয়, এবং ইনশাল্লাহ আমার বিশ্বাস যে তোমরা এখান থেকে অনেক ভালো কিছু পাবে। পুরো কোর্সের ডিটেলস জানতে একদম ডেসক্রিপশন বক্সে চলে যাও।